নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। আমরা প্রতিদিন সন্ধ্যে 7টায় বাংলার গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হই এবং আজকে আমরা বেঙ্গল লাইনে যে ইস্যুর দিকে আমরা নজর রেখেছি, প্রথমে একবার দেখে নেব যে আর কি কি ইস্যু রয়েছে বেঙ্গল লাইনে। বেঙ্গল লাইনে আর যে ইস্যুগুলো রয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যেই ওয়াকআপ ইস্যুর বিরোধিতা চলছে। জঙ্গিপুরের ধাঁচেই ওয়াকআপে এবার জ্বলে উঠল ভাঙর, অশান্তি, আগুন, ভাঙচুর। বেঙ্গল লাইনের দ্বিতীয় ইস্যু মুর্শিদাবাদ, 7 দিন পরেও পুরোপুরি স্বাভাবিক নয় শামশেরগঞ্জ, টুটি, দুলিয়ান। ওয়াকআফের আছে কার্যত জনশূন্য গোটা জাফরাবাদ গ্রাম, গ্রাম জুড়ে খালি ধ্বংসের ছবি। বেঙ্গল লাইনের তৃতীয় ইস্যু। চতুর্থ ইস্যু মালদা, মুর্শিদাবাদে অশান্তি, ঘর ছেড়ে মালদায় আশ্রয় হাজার হাজার শরণার্থীর। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু নদিয়া, খেলার মাঠ দখল ঘিরে সংঘর্ষ নবদ্বীপের ভালুকা এলাকায়। এবার শেষ ইস্যু বেঙ্গল লাইনের কলকাতা, দিল্লির পথে এসএসসি চাকরিহারারা ধর্মতলা থেকে দিল্লির বাসে রওনা। বেঙ্গল আইনের আজ যে প্রথম ইস্যুর দিকে আমরা নজর রাখবো। আপনারা জানেন যে ওয়াকআফ আইনের বিরোধিতায় রাজ্যের সর্বত্র, রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এর বিরোধিতা চলছে এবং আমরা দেখেছি বেশ কয়েকদিন আগে মুর্শিদাবাদ যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, মুর্শিদাবাদের ঘটনায় উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি এবং আজকে আবারও উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। সোমবার নয়া আইনের বিরোধিতায় শিয়ালদায় কর্মসূচি ছিল আইএসএফ এর এবং তারই যে সময় আইএসএফ এর সমর্থকরা তারা কলকাতার দিকে আসছিল, যে কর্মসূচি ছিল সেই সময় কিন্তু বাসন্তী হাইওয়েতে তাদের বাধা দেয়া হলো এবং এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড় এলাকা। শুধুমাত্র সকালে নয়, আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগেও আমরা যে পরিস্থিতি দেখেছি, ভাঙড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর, পরপর পুলিশের বাইকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, সকাল থেকেই তুমি পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরেছো। আমরাও দেখেছি যে ওয়াকআফ আইনের বিরোধিতায় আবারও জ্বলে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড়। বাসন্তী হাইওয়ে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকলো, কিন্তু প্রশ্ন যেটা, আমরা ছবি দেখেছি, একের পর এক তুমি ছবি তুলে ধরেছো যে কি পরিস্থিতি হয়েছিল, কতটা উত্তপ্ত পরিস্থিতি হলো, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং তারপর আমরা দেখেছি যে নওশাদ সিদ্দিকী তিনি একের পর এক আক্রমণ শানিয়েছেন এবং অন্যদিকে বিকেলেও আমরা দেখেছি যে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল, একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর। কিন্তু প্রশ্ন উঠছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে সমাবেশ ছিল বেশ কিছুদিন আগে, সেখানে কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হলো না এবং সেখানে কিন্তু সেই সমাবেশে বাধাও দেয়া হলো না। কিন্তু আমরা দেখলাম যে যেখানে আইএসএফ এর একটি কর্মসূচি ছিল, পূর্ব ঘোষিত কর্মসূচি, সেখানে কেন বাধা দেয়া হচ্ছে এই প্রশ্নই কিন্তু সামনে আসছে। মৌমিতা, একেবারেই সানন্দা, তুমি ঠিক যে জায়গা দিয়ে শুরু করলে, যে প্রসঙ্গ দিয়ে শুরু করলে, সে প্রসঙ্গ ধরেই কিন্তু বলতে হয়। ওয়াকআফ বিলের প্রতিবাদে আমরা দেখছি যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মুর্শিদাবাদের ঘটনা আমরা প্রত্যেকেই জানি এবং পূর্ব ঘোষিত কর্মসূচি স্বাভাবিকভাবেই আজকে শিয়ালদা রামলীলা ময়দানে আইএসএফ এর তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে তারা একটা প্রতিবাদ কর্মসূচি রেখেছিলেন এবং যেহেতু আজকে আম্বেদকরের জন্মবার্ষিকী, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে জন্মজয়ন্তীর দিন একেবারে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান এই সংক্রান্ত একটা ঘোষিত কর্মসূচি ছিল এবং সেখানে দেখা গেল যে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা যখন কলকাতা অভিমুখে রওনা দিচ্ছিলেন, কর্মী সমর্থকদের দাবি বা অভিযোগ যে পুলিশের তরফ থেকে তাদেরকে গাড়ি আটকানো হয়, তাদেরকে যেতে বাধা দেওয়া হয়েছিল। বাসন্তী হাইওয়ের একটি অংশ বৈরামপুরের জায়গায় সেখানে ব্যারিকেড করে রাখা হয়, তাদের গাড়ি আটকানো হয়েছিল। সেখান থেকে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। তারপরে যে সেই সময় যে কয়েকজন কর্মী সমর্থকরা ছিলেন, আরো কয়েকশো কর্মী সমর্থক এলাকায় উপস্থিত হন এবং রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বোমাবাজি এবং সর্বশেষ যে ঘটনা, পরিস্থিতি বা জল এমন জায়গায় গিয়ে দাঁড়ালো, এই মুহূর্তে সোনপুর বাজারে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের গাড়ি লক্ষ্য করে, পুলিশের বাইক লক্ষ্য করে অগ্নিসংযোগের ঘটনা, বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রিজন ভ্যানে ভাঙচুর করা হয়েছে এবং এই মুহূর্তে আমি এই ছবি আরো একবার দেখাবো যে প্রিজন ভ্যানের ছবি। এই মুহূর্তে বিশাল জেসিবি নিয়ে আসা হয়েছে এবং নিয়ে এসে সেই প্রিজন ভ্যানকে রেস্কিউ করা হচ্ছে এবং অবশ্যই এখানে একটা প্রশ্ন উঠছে যে যারা এই ধরনের হামলার ঘটনা ঘটালো, যারা কোথাও গিয়ে এই দুষ্কৃতি তাণ্ডব ঘটালো, তারা কর্মী সমর্থক নাকি স্থানীয় কোনো ব্যক্তি এবং তার সঙ্গে পরিকল্পনা করে যে এই ঘটনা ঘটানো হয়েছিল তা কিন্তু একেবারে স্পষ্ট। তার কারণ পুলিশের এই এত বড় একটি প্রিজন ভ্যান, সেটা কার্যত রাস্তার ওপরে উল্টো
ভাবে পড়েছিল এবং তুমি নিচে দেখতে পাবে গাড়ি থেকে পেট্রোল চুইয়ে চুইয়ে পড়ছে। এখনো পর্যন্ত রাস্তা কিন্তু ভিজে রয়েছে পেট্রোলে, অর্থাৎ এই গাড়িটিকেও অগ্নিসংযোগ করার একটা পরিকল্পনা কিন্তু ছিল। এই গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেই খবর পেয়ে যখন আরো পুলিশ কর্মীরা এখানে আসেন তখন যারা এই গন্ডগোল পাকাচ্ছিলেন বা এই উত্তেজনার পরিস্থিতি তৈরি করেন তারা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যান, যে কারণে তারা কিন্তু এই প্রিজন ভ্যানটিকে কোনোভাবে অগ্নিসংযোগ করতে পারেননি। নিচের ছবিটা দেখালে বুঝতে পারবে এখনো পেট্রোল চুইয়ে চুইয়ে পড়ছে এই গাড়ি থেকে এবং এই গাড়িটি যে কোনো সময় আগুন ধরে যেতে পারে। যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি হয়ে রয়েছে, স্পর্শকাতর হয়ে রয়েছে গোটা এলাকা এবং জেসিবি নিয়ে আসা হয়েছে। জেসিবি নিয়ে এসে এলাকা খালি করা হচ্ছে, পুলিশের বাইকগুলিকে অর্থাৎ মৌমিতা কোনোভাবেই ভাঙড়ের পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারলো না পুলিশ, সামলাতে পারলো না। একাধিক পুলিশ টহল দিচ্ছিল, আমরা সকালেও দেখেছি সেই পরিস্থিতি। বিক্ষোভকারীদের সঙ্গে যেভাবে ধস্তাধস্তি হয়েছে পুলিশের, সেই ছবি যেমন তুমি তুলে ধরেছো তেমনভাবেই কিন্তু তুমি যেমনটা দেখাচ্ছ যে একেবারে উল্টে দেয়া হয়েছে প্রিজন ভ্যান। নতুন করে যেভাবে ভাঙড় তপ্ত হলো আর কি, সেখানে দিনে দুপুরে এভাবে পুলিশই আক্রান্ত হয়ে যাচ্ছে এবং পুলিশের সামনেই ঘটছে এরকম পরিস্থিতি। পুলিশ কেন সামলাতে পারছে না? একদিকে পুলিশই বাধার মুখে পড়ছে আইএসএফ এর কর্মী সমর্থকরা, আর অন্যদিকে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা। দায়িত্ব মূলত যাদের, নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব মূলত যাদের, সেই পুলিশ কর্মীদেরকে কিন্তু বারবার করে আক্রান্ত হতে হচ্ছে। এবং এর আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, সাম্প্রতিককালে রাজ্যের যে অন্যান্য যে বিভিন্ন এলাকায় পুলিশকে আক্রান্ত হতে হয় সেই ঘটনার উল্লেখ তুমি করছিলে। অর্থাৎ যারা নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছেন বা সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে রয়েছে, সেই পুলিশ কর্মীদের ওপর আক্রমণ নেমে আসছে, তাদেরকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হচ্ছে। এর আগে আমরা কসবার ঘটনা জানি, যদিও সেটা অন্য প্রসঙ্গে, কিন্তু সেখানেও পুলিশ কর্মীদের ওপর কিন্তু আক্রমণ করা হয়। অর্থাৎ এই যে বেপরোয়া মনোভাব এবং আইন নিজে হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা বারবার করে লক্ষ্য করা যাচ্ছে এই আক্রমণকারীদের মধ্যে বা দুষ্কৃতীদের মধ্যে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া, পুলিশের গাড়িতে, পুলিশের বাইকে অগ্নিসংযোগ করে দেওয়া এবং এই মুহূর্তে আমরা দেখছি দমকল বাহিনী নিয়ে আসা হয়েছে। যে জায়গাগুলোতে পেট্রোল পড়েছিল রাস্তার ওপরে সেই জায়গাগুলো ধোয়া হচ্ছে। অর্থাৎ এখনো প্রায় বলা যেতে পারে 7:10 বেজে গিয়েছে, এখনো পর্যন্ত এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা, পুলিশ কর্মীরা রয়েছেন। এবং যে বিষয়টা তুমি বলছিলে যে পুলিশের ওপরে এই ধরনের আক্রমণ, পুলিশের ওপরে এই ধরনের বিদ্বেষমূলক আচরণ কেন বারবার করে আমরা দেখছি, কেন সাধারণ মানুষ তারা পুলিশের ওপরে নিজেদের। মৌমিতা তুমি সঙ্গে থাকো, আপনাদের দেখাবো যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, যে কলকাতা পুলিশের সিসিটিভি ফুটেজ ভেঙে দেওয়া হয়েছে, সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশের আন্ডারেই ভাঙড়, এবং সেখানে আমরা দেখেছিলাম, আপনাদের হয়তো মনে থাকবে জঙ্গিপুরের ঘটনা, সেখানে এসডিপিওর গাড়ি কিন্তু যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেখানে রাজ্য পুলিশের একটা ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এবার যেটা দেখা গেল, কলকাতা পুলিশের সিসিটিভি ক্যামেরাটাই ভেঙে দেওয়া হচ্ছে, সেখানে পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারছে না। কি করে এতটা বেপরোয়া হয়ে উঠছে যারা এই ঘটনা ঘটিয়েছে, এতটা সাহস পাচ্ছে মৌমিতা, সে প্রশ্নও সামনে আসছে। ভেঙে দেওয়ার পেছনে যে মানসিকতা কাজ করে সেটা হচ্ছে যে যারা মূলত এই গন্ডগোল তৈরি করলেন, দুষ্কৃতী যারা, তাদেরকে যাতে কোনোভাবেই চিহ্নিত করা না যায়, সেই কারণেই কিন্তু এই রকম সিসি ক্যামেরা ভেঙে দেওয়ার একটা প্রচেষ্টা। এবং যে বিষয়টা তুমি বলে, ভাঙড় এই মুহূর্তে কলকাতা পুলিশের অধীনে রয়েছে। কলকাতা পুলিশ তারা ভাঙড়ের যে বিভিন্ন এলাকা যেখানে সকাল থেকে আমরা গন্ডগোল দেখছি, সেখানে তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার তিনি নিজে ঘটনাস্থলে এসেছিলেন। ভাঙড়ের যে জায়গাগুলোতে অবরোধ চলছিল, অর্থাৎ বৈরামপুর, বিবিরহাট, সেই জায়গাগুলোতেও তিনি যান। কিন্তু দেখা যাচ্ছে উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি স্ক্রিনে, তোমাকে জানাবো যে কলকাতা পুলিশের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এতটা বেপরোয়া হয়ে যাচ্ছে কিভাবে যারা এই ঘটনা ঘটিয়েছে মৌমিতা?
একেবারেই তাই। শুধুমাত্র যে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, পুলিশের বাইকে অগ্নিসংযোগ করা, প্রিজন ভ্যান ভাঙচুর করা এমনটাই নয়। কলকাতা অর্থাৎ রাস্তায় যে সিসি ক্যামেরাগুলি বসানো ছিল, যে সিসি ক্যামেরা পুলিশের তরফ থেকেই বিভিন্ন স্পর্শকাতর এলাকা বা ঘনবসতিপূর্ণ এলাকায় রাখা থাকে নিরাপত্তার জন্য, বা কোথাও গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে সেখান থেকে ফুটেজ সংগ্রহ করা যায়, সেই সিসি ক্যামেরাকেও কিন্তু একেবারে ভেঙে দেওয়া হয়েছে। সেই সিসি ক্যামেরার ওপরেও ইট ছোড়া হয়েছে। সেই সিসি ক্যামেরা ভেঙে দিয়ে যাতে ফুটেজ কোনোভাবেই পুলিশের হাতে না যায়, সেই প্রচেষ্টা কিন্তু করা হয়েছে। অর্থাৎ পরিকল্পিতভাবে এখানে কিন্তু গন্ডগোলের অশান্তি তৈরি করার একটা পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছিলাম। যে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটালেন তারা কিন্তু পরিকল্পিতভাবে এই এলাকায় এসে রীতিমতো সঙ্গে থাকো। আমি আপনাদের যেমনটা বলছিলাম যে কেন্দ্রের ওয়াকফ আইনের প্রতিবাদে যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, আপনাদের আরো একটা ছবি তুলে ধরবো ঘটকপুকুরে। সেখানেও কিন্তু উত্তেজনা ছড়ায় এবং পীরজাদা কাসেম সিদ্দিকীকে ঘিরে যেভাবে বিক্ষোভের ছবি উঠে এসছে, আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে। ঘটকপুকুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানেও পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রের নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় তপ্ত হচ্ছে বাংলার বেশ কয়েকটি অঞ্চল। আপনারা দেখেছেন মুর্শিদাবাদ, এরপর ভাঙড়। আবারও দেখাচ্ছি আপনাদের ঘটকপুকুরের ছবি। সেখানে উত্তেজনা ছড়িয়েছে। পীরজাদা কাসেম সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভের ছবি উঠে আসছে। মৌমিতা। একেবারে আমরাও এখান থেকে সেই খবর পাচ্ছিলাম এবং তোমাকে যেটা বলছিলাম যে নওশাদ সিদ্দিকীর আজকে এই সোনপুর বাজার এলাকায় আসার কথা ছিল, সেখানে তার সভা করার কথা ছিল এবং এই সোনপুর বাজার, ঘটকপুকুর যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো দফায় দফায় বিক্ষিপ্ত উত্তেজনার পরিস্থিতি রয়েছে। এবং ঘটকপুকুরের কথা তুমি যেটা বললে, পীরজাদা কাসেম সিদ্দিকীকে ঘিরে সেখানে কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ ভাঙড় কিন্তু একেবারেই স্বাভাবিক ছন্দে এখনো পর্যন্ত ফেরেনি। ভাঙড়ের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তীকালে রাত আরো বাড়লে বা আগামীকাল সকালেও এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। অর্থাৎ প্রাথমিকভাবে এই ঘোষিত কর্মসূচিতে যাওয়া নিয়ে যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হলো, সেই বিষয়টা কিন্তু গিয়ে দাঁড়ালো যে পুলিশ কর্মীদের উপর আক্রমণ, যারা স্থানীয় নেতারা রয়েছেন তাদের একাংশকে ঘিরে ধরে বিক্ষোভ এবং এই ওয়াকফ বিলের যে প্রতিবাদ বা এর যে আঁচ, সেটা কিন্তু একেবারেই আটকানো যাচ্ছে না। বিভিন্ন জায়গায় সেই অশান্তির আঁচ ছড়িয়ে পড়ছে এবং বেশ কিছুক্ষণ আগে থেকে ঘটকপুরেও কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানেও বিক্ষোভ, সেখানে স্থানীয় মানুষদের ক্ষোভ, কর্মী সমর্থকদের ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ উত্তেজনা কিন্তু মুর্শিদাবাদের পরে আমরা আবারও দেখতে পাচ্ছি ভাঙড় কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। ভাঙড়ের বিভিন্ন এলাকা উত্তপ্ত, অর্থাৎ একের পর এক জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে ওয়াকফ আইনের প্রতিবাদে। আপাতত ধন্যবাদ মৌমিতা তোমায়। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। বেঙ্গল আইনের দ্বিতীয় ইস্যু মুর্শিদাবাদ। 7 দিন পরেও পুরোপুরি স্বাভাবিক নয় শামশেরগঞ্জ, শ্রুতি, ধুলিয়ান, চাপা আতঙ্ক। বেশ কয়েকদিন কেটে গিয়েছে। আপনারা হয়তো মনে আছে যে শুক্রবার যেভাবে মুর্শিদাবাদ উত্তপ্ত হয়েছিল, আগুন, অবরোধ, একের পর এক সরকারি সম্পত্তি ভাঙচুর এবং আমরা দেখেছি মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল। আজকে কিন্তু অনেকটাই থমথমে। ধুলিয়ান, সুতি, বিভিন্ন জায়গা, মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা, এখনো একটা চাপা আতঙ্ক রয়েছে। স্থানীয় মানুষজন সামনে এই ভয়ঙ্কর ঘটনা দেখে তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত এখনো পর্যন্ত। আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, তোমার কাছে জানতে চাইবো যে আজকের কি পরিস্থিতি। আমরা দেখেছিলাম এডিজি আইন শৃঙ্খলা তিনি কিন্তু আশ্বস্ত করেছেন, তিনি বলছেন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, দোকানপাট খুলছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং গত 36 ঘন্টায় কোনো অশান্তির ঘটনা ঘটেনি মুর্শিদাবাদে। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে রফি? আজও থমথমে মুর্শিদাবাদের জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ এবং সুতি এলাকা। গত মঙ্গলবার ওয়াকফ আইন সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারীরা তারা আন্দোলন শুরু করে। তারপরেই সেই আন্দোলনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে রঘুনাথগঞ্জ থেকে সেই আন্দোলন শামশেরগঞ্জ এবং সুতি সহ তার পার্শ্ববর্তী এলাকায় এসে পৌঁছায়। ইতিমধ্যেই গত মঙ্গলবারের এই ঘটনার পর ওই এলাকাতেই জঙ্গিপুর সাব ডিভিশনের বেশ কয়েকটি এলাকাতে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, পাশাপাশি 163 ধারা চালু রয়েছে। এরপরেও আবারও দফায় দফায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় আন্দোলনকারীদের। যখনই আন্দোলন করতে আসে পাল্টা পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলেও পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করলে পুলিশ পাল্টা টিয়ার গ্যাস, টিয়ার সেল ফাটিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করেন। ইতিমধ্যেই এই ঘটনায় এখনও পর্যন্ত 3 জনের প্রাণ গিয়েছে।
পাশাপাশি 16 জন পুলিশ কর্মী তারা জখম হয়েছেন এবং এখন বেশ কয়েকজন ইতিমধ্যেও আরও বেশ কয়েকজন জখম হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। এবং এই ঘটনার পর যে এলাকাতে এরকম গণ্ডগোল অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সেই এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশি টহল চলছে। পাশাপাশি আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইপিএস পদমর্যাদার অফিসার সহ ডিআইজি লেভেলের যিনারা ছিলেন সকলেই এসে জঙ্গিপুর পুলিশ যে স্টেশন, সেই পুলিশ স্টেশনে তারা একটা নিজেদের মধ্যে তাদের একটা আলোচনা সারেন এবং তারপরে আবারও আজ সকাল থেকেই তারা ওই সমস্ত এলাকা রঘুনাথগঞ্জ, সুতি, শামশেরগঞ্জ এই যে এলাকায় গণ্ডগোল হয়েছিল সেই এলাকাতেই তারা যান। পুলিশি টহল, সেন্ট্রাল কেন্দ্রীয় বাহিনী সহ র্যাব সকলেই তারা ওই এলাকায় যান এবং সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলেন, তাদেরকে আশ্বস্ত করেন যে তারা কোনো চিন্তা করবে না। কিন্তু তাদের যে চোখমুখে যে চেহারা তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা রীতিমতো আতঙ্কিত রয়েছে। সব মিলিয়ে গত মঙ্গলবারের ঘটনার পর এখনও পর্যন্ত শামশেরগঞ্জ সুতি এলাকা, সেই এলাকাতে এখনও পর্যন্ত থমথমে পরিবেশ রয়েছে। পাশাপাশি এই ঘটনার জেরে যারা অন্যত্র জায়গা ছেড়ে যারা চলে গিয়েছিলেন তাদের মধ্যে 19 জনকে এখনও পর্যন্ত ফিরিয়ে আনা হয়েছে। প্রশাসনের তরফ থেকে এটা জানানো হয়েছে। অর্থাৎ রফি, ঘর ছাড়াদেরও ঘরে ফিরিয়ে আনা হচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের পরিস্থিতি। আপাতত ধন্যবাদ রফি তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। যে ছবি আপনাদেরকে তুলে ধরছি, এখনো যদিও চাপা আতঙ্ক রয়েছে, যেভাবে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। নানা জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে, মৃত্যুও হয়েছে এবং ধীরে ধীরে এবার স্বাভাবিকের পথে। বেঙ্গল আইনের পরবর্তী ইস্যু, স্বাভাবিক নয় জঙ্গিপুর। ওয়াকফের আছে কার্যত জনশূন্য গোটা জাফরাবাদ গ্রাম জুড়ে খালি ধ্বংসের ছবি। এবার আপনাদেরকে যে ছবি তুলে ধরবো মুর্শিদাবাদের জাফরাবাদের ছবি। সেখানেও কিন্তু থমথমে পরিস্থিতি, এখনও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এখনও এলাকায় ছড়িয়ে ছুটিয়ে রয়েছে ইটের টুকরো, কাচের টুকরো। যে ছবি আপনাদের দেখাবো, প্রায় জনশূন্য এলাকা বলা যেতে পারে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা। জাফরাবাদের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আগের মতোই কিন্তু শান্তি ফেরার দাবি এলাকাবাসীরা তারা করছেন। আতঙ্কে রাতের ঘুম উড়ে গিয়েছে স্থানীয় মানুষজনের। কি বলছেন যারা এখনো রয়ে গেছেন, তারা কি বলছেন স্থানীয় মানুষজন, তাদের কি এখনো আতঙ্ক রয়ে গেছে, তাদের এই মুহূর্তে কি পরিস্থিতি, কি মনের অবস্থা শোনাবো। 9টা সাড়ে 9টার সময় ও সব বাচ্চা কাচ্চা এলো হা করে। তারপরে কিছুক্ষণ 10 মিনিট পরই আমাদের এখানকার সব বাচ্চা কাচ্চারা ওরাকে তাড়াহুড়া করলে তারপরে বড় গলা এসে সব ভাঙচুর করতে লেগে গেল, আগুন লাগি করতে লেগে গেল, লুটপাট ছিনতাই করতে লেগে গেল। এই তো না, কোনো শান্তি হয়নি এখানে। এই সিঁড়ি দিয়ে উঠে আমার গহিল ঘর দিয়ে, আমার ছাদ দিয়ে আমার ঘরে ঢুকে যায়। আমার 2টা গেট, তো এই গেটও তালা মারা, ভিতরকার গেটও তালা মারা। ওখানে অনেক মেয়ে ছেলে, আমি তাদেরকে আশ্রয় দিয়েছিলাম, আমি মরলে তোমরা মরবে। দিয়ে যখন হাম্বার দিয়ে আমার গেট থাটে লাগলো, হাম্বারের বাড়ি, তখন বলছে বারাস তাহলে আমার নাম করছে, আর বারাস তাহলে অমুক আর তমুক, মুখের ভাষা যা করতে হয় আর কি বলবো। আমি রাটা কাটিনি, চুপ করে বসা আছি, যত গাল দিবি দেখা। তারপরে কিছুক্ষণ পরে শান্তি হলো। তোমার মেয়ে যে ভাই খান ছিল ঘরে বসে, আমার বাড়ি ঘরে পুরো গাড়ি। বিরতির পর যে ছবিতে আমরা নজর রাখবো, মুর্শিদাবাদে অশান্তি, ঘর ছেড়ে মালদায় আশ্রয় হাজার হাজার শরণার্থী। ঘর ছাড়ারা তারা মালদায় গিয়ে আশ্রয় নিয়েছেন। এই ইস্যু নিয়ে আমরা ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বেঙ্গল আইনের এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, আপনাদের দেখাচ্ছিলাম যে মুর্শিদাবাদের অশান্তি, ঘর ছাড়া অনেকে, ঘর ছেড়ে মালদায় আশ্রয় হাজার হাজার শরণার্থীর। অশান্ত মুর্শিদাবাদ, চোখে মুখে আতঙ্কের ছাপ এবং ঘর ছাড়ারা তাদের তালা বন্ধ, তাদের ঘরের তালা ঝুলছে এবং তারা আশ্রয় নিয়েছে মালদায় গিয়ে। অর্থাৎ মালদায় শরণার্থীরা তারা গিয়েছেন এবং তাদের আশ্রয় এখন সেখানেই। বহু পরিবারই ঘর ছাড়া, তাদের শুধুই আতঙ্কের ছাপ তাদের চোখে মুখে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, মালদার কালিয়াচকের 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগরের
পর লালপাড় হাই স্কুলে, সেখানেও শরণার্থীরা তারা আশ্রয় নিয়েছেন এবং বহু পরিবারই তারা প্রাণে বাঁচতে পালিয়ে গিয়েছেন মালদায়। কারণ চোখে মুখে তাদের আতঙ্ক, যে ঘটনার তারা সাক্ষী থেকেছেন, যে ভয়ঙ্কর ঘটনা তারা একেবারে নিজেরা সাক্ষী থেকেছেন, সেই ভয়ঙ্কর ঘটনা, তারপর তাদের চোখে মুখে শুধুই এখন আতঙ্ক, ঘরে তালা ঝুলছে, তারা আশ্রয় নিয়েছে মালদায় ত্রাণ শিবিরে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, মালদার কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? লালপাড় হাই স্কুলে আশ্রয় নিয়েছেন বহু পরিবার, বহু গ্রামবাসী, তাদের একমাত্র আশ্রয় সেখানেই মালদার শরণার্থী শিবিরে তারা আশ্রয় নিয়েছেন এই মুহূর্তে। দেখো সানন্দা, মুর্শিদাবাদের যে ধুলিয়ান থেকে ধুলিয়ানের যে অশান্তি আগুন জ্বলছে, এবং ধুলিয়ান ছাড়া আরও বেশ কিছু জায়গা শামশেরগঞ্জ, সুতি এসব জায়গায় জ্বলছে। তবে যেহেতু মালদার পাশেই অর্থাৎ গঙ্গার ওপারেই রয়েছে ধুলিয়ান, সে ধুলিয়ান থেকে সেখানকার অত্যাচারিত হয়ে মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু মালদায় এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুল, সেই পাল্লালপুরে হাই স্কুলে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, এবং আমরা যখন তাদের সাথে কথা বলি চোখে মুখে কিন্তু আতঙ্কের ছাপ। এবং সবথেকে বড় কথা দেখো সানন্দা, যে একেবারে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে তারা রেয়াত করেনি। বাড়িঘর আগুন জ্বালিয়েছে, লুটপাট হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা তারা কি দোষ করেছিল? তাদেরকে পর্যন্ত মারধর করা হয়েছে। এবং সবথেকে আরো বড় ব্যাপার, যে 3 দিনের একটি শিশু জন্ম নিয়েছে, তার মা 3 দিনের অবস্থাতে সেই শিশুকে কিন্তু কোলে আঁকড়িয়ে কোন রকম নৌকা পার হয়ে এপারে মালদা আশ্রয়ের জন্য তারা সে কিন্তু এসছে। একটা দুধ কিন্তু তাকে খাওয়াতে পারেনি, অর্থাৎ সে বাচ্চা যে দুধ খাবে সেটা পর্যন্ত সে খাওয়াতে পারেনি, এমন খারাপ অবস্থা। এবং তারা কিন্তু বারবার বলছে যতদিন না সে কেসেপের ক্যাম্প বসানো হবে ততদিন তারা কিন্তু বাড়ি ফিরে যাবেন না। এবং আজকে বিজেপি সভাপতি, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসেছিলেন, তিনি পাল্লালপুরে যান এবং সে আশ্রয়দাতা যারা রয়েছে। রাজীব, এই প্রসঙ্গে আসবো, শরণার্থীরা কি বলছেন শোনাবো একবার। ছাদে ছিলাম তো বম ফেলেছে, তো বম লেগে গেছে, আমার স্বামী আসতে পারেনি, ও বোকা নিয়ে আছে। আমাকে এখান থেকে বলছে কি তোমাকে আসতে হবে না, আমি মরে গেলেও তোমাকে আসতে হবে না। আমি কি করে যাব? আপনারাই বলেন, আপনাদের কাছে আমি বিচার চাইবো, আর কেউর কাছে আমি চাইবো না। আমাদেরকে মেরে ধরে বার করে দিয়েছে, আমাদের বাড়ি ঘর লুটপাট করলেছে, আগুন লাগিয়ে দিয়ে বম চালাচ্ছে। আমার তো 7-7টা গরু নিয়ে গেছে, আর বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। আমার বাবার পায়ে আহত হয়েছে বমের। এখন ওখানে সে সময় তো পুলিশ ছিল না, পুলিশ যখন আমরা সবাই ছেড়ে চলে আসছি তখন পুলিশ ঢুকেছে। আরও পুলিশ আমাদেরকে বলছে তোমরা আগে হাঁটো, আমরা পেছনে আছি। আমরা যদি আগে হাঁটো তো পুলিশ কী করতে ডেকেছি? তাহলে আমরা মরবটরা পুলিশ ছেড়ে চলে যাকে এখান থেকে। না, পুলিশের সাহায্য পাইনি। যখন আমরা আহত হয় তার পুলিশের সাহায্য পাইনি আমরা। স্যার পেলে গেলে আমরা এখানে আসতাম না। আমরা আগুন দিয়ে সব পুড়িয়ে দিয়েছে, অ্যাসিড ঢেলেছে, গ্যাস বাস্ট করে দিয়েছে, কানের পড়েছিলাম কানে নিয়ে নিয়েছে, হ্যাঁ লুটপাট করেছে। আমার বোনের লেগে কিরে রূপশ্রী কন্যাশ্রী টাকা ছিল ওগুলো সব নিয়ে গেছে, মালা বাকি ছিল আমার বোনের, মালা দিত, ওগুলো সব নিয়ে গেছে। থালা বাসন কিছু নাই, আগুন ধরে দিয়ে অ্যাসিড দিয়ে, হ্যাঁ গয়নাগাটি সব চুরি করেছে। আগে লুট করেছে, যদি বাধা দিচ্ছি তো বাচ্চাকে ধরছে, নিয়ে আমার 5 বছরের মেয়ে আছে ওকেও ধরছে, বলছি যদি না দিস তাহলেই করে দেবো, ফেলে দেবো। সে বলছে কত পা হাত ধরেছি ওদের, তাও ছাড়িনি, আগে লুট করেছে। পালিয়ে খুবই এসেছি গো, আমাদের আর বলার নাই, গঙ্গার ঘাটে এসেছি। এই শরণার্থী শিবিরেই যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজীব, তুমি যেমনটা বলছিলে, ঘর ছাড়াতের সঙ্গে তিনি কথা বলেন। একদিকে আমরা দেখছি একেবারে জনশূন্য হয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম, তালা ঝুলছে, সেখানে কেউ নেই, চোখে মুখে আতঙ্ক। অন্যদিকে এই রিফিউজি ক্যাম্পে তারা এসে আশ্রয় নিয়েছেন এবং আজকে সেখানেই যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হ্যাঁ দেখো সানন্দা, আজকে সকালে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই সব শরণার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে আসেন, এবং তিনি যখন আসেন আমরাও কিন্তু সঙ্গে ছিলাম। শুধু সেই শরণার্থীরাই শুধু নয়, সেই গ্রাম যে অর্থাৎ এই পাল্লালপুর, সেই পাল্লালপুরের গ্রামের বহু মানুষ কিন্তু সেখানে এসেছিলেন সুকান্ত মজুমদারের সাথে কথা বলার জন্য, যে তাদেরও তো আত্মীয় স্বজন রয়েছে ওপারে, এবং ওপারের মানুষজনও তো রয়েছেন এপারে, যার জন্য কিন্তু তারা
অভিযোগ করছেন সুকান্ত মজুমদারের কাছে, যারা আশ্রয় নিয়েছেন সেখানে, যে কি অত্যাচার চালানো হয়েছিল, দুষ্কৃতীরা কিভাবে অত্যাচার চালিয়েছিল তার কিন্তু সমস্ত ঘটনা বলেন। এবং সেখানে সুকান্ত মজুমদার তিনি সবার কথা শুনে, শুধু তাই নয়, তাদেরকে শুকনো যে খাবার, সে খাবার বিলি করেন এবং আর্থিক সাহায্য প্রত্যেকের হাতে কিন্তু তিনি আর্থিক সাহায্য তুলে দেন। এবং সুকান্ত মজুমদার এও বলেন যে এই যে ক্যাম্প, পাল্লালপুরের এই ক্যাম্প তুলে দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ক্যাম্প কিন্তু এখান থেকে উঠিয়ে দিতে চাইছে। এবং সুকান্ত মজুমদার বলেন তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি কথা বলবেন যে এই যে বিএসএফ, অর্থাৎ আরও তিনি কিন্তু 1 থেকে 2 মাস তিনি কিন্তু বিএসএফ এই মুর্শিদাবাদে চাইছেন, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে, যাতে মানুষ এই যে ঘর ছাড়া যারা রয়েছেন তারা আবার তাদের পুনরায় তাদের নিজের বাড়িতে ফিরে যেতে পারে, এই কিন্তু আর্জি তিনি করবেন। তিনি কিন্তু একেবারে আমাদের ক্যামেরার সামনে জানালেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে আসেন। তারপর তিনি যান মোথাবাড়িতে, যেখানে বেশ কয়েকদিন আগে মোথাবাড়িতে 2 গোষ্ঠীর সংঘর্ষ হয়েছিল, যেসব মানুষ আক্রান্ত হয়েছিলেন, যেসব পরিবার, সেই সব পরিবারের সাথেও তিনি কিন্তু কথা বলেন এবং বলেন যারা এইগুলো কাজ করেছে, যারা আক্রমণ করেছে তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা তিনি করবেন, তাতে যতদূর যেতে হয় তারা কিন্তু যাবেন। সানন্দা, ধন্যবাদ রাজীব। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। আপনাদের যে ছবি আমরা তুলে ধরলাম এই মুহূর্তে, মোথাবাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, যে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি গেছেন। একদিকে আপনাদের দেখালাম যে মালদায় যেখানে রিফিউজি ক্যাম্পে, উদ্বাস্তু ক্যাম্পে সুকান্ত মজুমদার তিনি যান, মোথাবাড়িতেও সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি গিয়ে পরিস্থিতি জানেন, কথা বলেন। কদিন আগেই হাইকোর্টের নির্দেশে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিছুদিন আগে আপনারা জানেন যে হাইকোর্টের অনুমতিতেই শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি যান মোথাবাড়িতে এবং এরই পাশাপাশি আপনারা জানেন দিলীপ ঘোষের নেতৃত্বেও কিন্তু সেখানে একটি কর্মসূচি ছিল বিজেপির। এবং আজকে আপনাদের যে ছবি দেখাচ্ছি, মোথাবাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং মোথাবাড়ি ইস্যুতে কেন্দ্র করে কিন্তু আমরা জানি যে যেভাবে কিন্তু পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মোথাবাড়ি ইস্যুতে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং তারপরেই হাইকোর্টের অনুমতি পেয়ে সেখানে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আজকে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বেঙ্গল আইনের পরবর্তী যে খবরে নজর রেখেছি, নদিয়া খেলার মাঠ দখল ঘিরে সংঘর্ষ নবদ্বীপের ভালুকা এলাকায়। খেলার মাঠ দখলকে কেন্দ্র করে প্রায়শই কিন্তু অশান্তি লেগে থাকে। এবার এই অশান্তি চরমে উঠল। আপনাদের যে ছবি আমরা দেখাবো, যে নদিয়ার ছবি, নদিয়ার নবদ্বীপ এলাকার ছবি, খেলার মাঠকে কেন্দ্র করে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল এবং প্রমোটারদের মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকতো এই খেলার মাঠ দখলকে কেন্দ্র করে। আবারও কিন্তু সেই প্রমোটার রাজের ছবি কিন্তু উঠে আসছে এবং সেখানে কিন্তু আদালতের নির্দেশও কোথাও গিয়ে উপেক্ষা করা হচ্ছে, এমনও কিন্তু অভিযোগ আনছেন স্থানীয় মানুষজন। খেলার মাঠকে দখল করে যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার নবদ্বীপে এবং উত্তেজনার খবর পেয়ে কিন্তু সেখানে আসেন কোতোয়ালি এবং নবদ্বীপ থানার পুলিশও এবং তারপরেই কিন্তু স্থানীয় মহিলাদের অভিযোগ যে পুলিশ কোনো কিছু না শুনে মহিলাদের ওপর লাঠিচার্জ করে। পাশাপাশি পুলিশকে লক্ষ্য করেও কিন্তু স্থানীয়দের যে ইট বৃষ্টি চালায় স্থানীয়রা, এমনও অভিযোগ সামনে এসছে। অর্থাৎ একটা সামান্য খেলার মাঠকে কেন্দ্র করে কিন্তু এলাকার 3 প্রমোটারের মধ্যে অশান্তি প্রায়ই লেগে থাকতো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, সেই প্রমোটার রাজের ছবি উঠে আসছে, 3 প্রমোটার এই খেলার মাঠকে কেন্দ্র করে তাদের অশান্তি প্রায়ই লেগে থাকতো।
দেখো একদমই আজকে কিন্তু একেবারেই নবদ্বীপের ভালুকা সেখানে একটি খেলার মাঠ, সেই খেলার মাঠকে দখল করতে যায় বেশ কয়েকজন প্রমোটার এবং তারা দাবি করে সেই মাঠটি তারা কিনেছে এবং তার সেখানে গেলেই কিন্তু এলাকার মানুষ বাধা দেয়, বিশেষ করে পাড়ার যারা কচিকাঁচা থেকে শুরু করে কিশোররা যারা ওখানে খেলাধুলা করে এবং মহিলারা, এবং তারপরে তাদের মধ্যে বাকবিতণ্ডা বচসা হয়। এরপর পুলিশ আসলে পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধ হয়, বাকবিতণ্ডা, এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়, পাল্টা পুলিশ লাঠিচার্জ করে, রণক্ষেত্রের চেহারা নেয়, ধুন্ধুমার পরিস্থিতি হয় ওই এলাকায় বেশ কিছুক্ষণ ধরে। এবং তারপরে কৃষ্ণনগর কোতোয়ালি থেকে আরো প্রচুর পুলিশ নিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। মূলত যেটা গ্রামবাসীদের অভিযোগ যে এই যে মাঠটি 2 বিঘা জমির উপর রয়েছে, এখানে ছোটবেলা থেকেই দীর্ঘ 50-60 বছর ধরেই এই পাড়ার ছেলেরা তারা খেলাধুলা করে, কখনো ফুটবল কখনো ক্রিকেট। সেখানে কয়েকজন এলাকার বাইরের কয়েকজন মাফিয়া যারা এই বিশেষ করে জমি মাফিয়া, তারা কিন্তু এটাকে হাতানোর চেষ্টা করছে। যদিও যেটা গ্রামবাসীদের অভিযোগ যে তারা এর আগেও কোর্টে কেস করেছিল, কোর্টে হাজিরাও দিয়েছিল কয়েকজন, কিন্তু যারা নিজেদের জমি কিনেছে বলে দাবি করছে তারা কিন্তু কোনো রকম কাগজ দেখাতে পারেনি। সেজন্য কিন্তু কোর্ট থেকে তাদেরকে নোটিশও দেওয়া হয় যে হ্যাঁ আপনারা ওখানে খেলাধুলা করতে পারেন। স্বভাবতই এই নিয়ে কিন্তু একটা বচসা ধুন্ধুমার পরিস্থিতি হয়, পুলিশের উপর আক্রমণ করা হয়, পুলিশকে ইট ছুড়ে মারা হয়, পাশাপাশি পুলিশ লাঠিচার্জও করে। এবং এমনকি সুমন প্রমোটারদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্থানীয় মানুষজনকে ভয়ও দেখায়। সেখানে স্থানীয় মানুষরা তারা অভিযোগ করছেন যে আদালত এই জমিটিকে স্থানীয়দের খেলার মাঠ হিসেবেই রায় দিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু 3 প্রমোটার এই জমিকে ঘিরে তাদের অশান্তি এই পর্যায়ে পৌঁছেছে। একদমই সেটাই তো গ্রামবাসীদের অভিযোগ যে যেখানে খেলার মাঠ সেখানে কোর্টের তারা একটা নোটিশ পেয়েছে, সেই নোটিশ তারা দেখিয়েছে, সেখানে কি করে জোর জবরদস্তি এইভাবে দখল করতে আসে এবং সেটা নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত এবং ধুন্ধুমার পরিস্থিতি হয়। পাশাপাশি যেটা অভিযোগ উঠছে যে সেখানে বন্দুক উঁচিয়ে ভয় দেখানো, যদিও পুলিশ এটা স্বীকার করেনি এবং পুলিশের তরফ থেকেও কিন্তু জানা গেছে যে একজন পুলিশ কর্মী আহত হয়েছে, যদিও সেটা পুলিশ স্বীকার করেনি। তবে পরিস্থিতি পরে সামাল দেওয়া হয় এবং একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি প্রমোটার রাজ কোন পর্যায়ে পৌঁছেছে যেখানে আদালতের নির্দেশকেও উপেক্ষা করা হচ্ছে এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আপাতত ধন্যবাদ সুমন, তোমায় আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। বিরতির পর বেঙ্গল আইনের যে ইস্যুর দিকে নজর রাখবো, দিল্লির পথে এসএসসি চাকরিহারারা ধর্মতলা থেকে দিল্লিতে বাসে রওনা। ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন চাকরিহারারা। দিল্লিতে যন্তর মন্তরে তাদের কর্মসূচি রয়েছে। আমরা এই ইস্যু নিয়ে ফিরবো একটা বেঙ্গল আইনের এবার যে ইস্যুর দিকে নজর রাখবো, এবার দিল্লির পথে চাকরিহারারা ধর্মতলা থেকে দিল্লি বাসে রওনা চাকরিহারাদের। এবার দিল্লির পথে চাকরিহারারা দিল্লির যন্তর মন্তরে চাকরি বাতিলের প্রতিবাদে তারা ধর্ণা দেবেন। আজ দুপুরেই বাসে চেপে রওনা দিলেন দিল্লির উদ্দেশ্যে চাকরিহারারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, কি ছবি উঠে এলো? দেখো, বাস কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে এবং তারা যেসব চাকরিহারারা ওয়াই চ্যানেল থেকে আজকে দিল্লির যন্তর মন্তরের দিকে যাচ্ছেন, তারা কিন্তু শুরুতেই বলে দিয়েছিলেন তারা গিয়ে শান্তিপূর্ণভাবে ধর্ণা দেবেন দিল্লির যন্তর মন্তরের সামনে, এবং সেটা 16ই এপ্রিল। এবং তাদের বেশ কিছু চিন্তাভাবনা রয়েছে, যেমন 150 জনের অনুমতি তারা পেয়েছিলেন এবং সেখানে কিছু আর্থিক সমস্যার কারণে কিন্তু 150 জনকে নিয়ে যাওয়া সেখানে সম্ভব হয়নি এবং বাস এবং ট্রেন মিলিয়ে প্রায় 70 থেকে 75 জন চাকরিহারারা তারা কিন্তু দিল্লির দিকে যাচ্ছেন। যারা ট্রেনে যাওয়ার তারা কিন্তু বেশ কিছুক্ষণ আগেই রওনা দিয়ে দিয়েছেন এবং যারা বাসে যাওয়ার তারাও কিন্তু দুপুরের দিকে রওনা দিয়েছেন দিল্লির পথে এবং তারা স্পষ্টত জানিয়েছেন দিল্লিতে গিয়ে তারা শান্তিপূর্ণভাবে ধর্ণা দেবেন। পাশাপাশি এই কর্মসূচির সঙ্গেই তাদের ইচ্ছা আছে রাষ্ট্রপতির কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন তারা জমা দেবেন। যদিও এখনো পর্যন্ত সেই নিয়ে নিশ্চিতভাবে কিছু জানাননি তারা, তবে তারা জানিয়েছেন যে দফায় দফায় তারা বেশ কিছু কর্মসূচি রেখেছেন এবং পুরো যে লড়াইটা তারা করছেন সেটা কিন্তু আইনি পথে করতে হবে। এবং তুমি জানো যে এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে চাকরিহারাদের, ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হয়েছে চাকরিহারাদের, পাশাপাশি এসএসসি চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়
তিনিও কথা বলেছেন চাকরিহারাদের সঙ্গে। তবে পুরো বিষয়টা কিন্তু এখনো যে জট তৈরি হয়ে আছে সেটা কিন্তু আইনি পথেই সমাধান সম্ভব, এটা কিন্তু একদিক দিয়ে পরিষ্কার করে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং সেই দিকেই কিন্তু লড়াইটা লড়ে যেতে চান এই চাকরিহারারা, এবং আপাতত দিল্লির যন্তর মন্তরের দিকে তারা রওনা দিয়েছেন এবং সেখানেই 16ই এপ্রিল তারা ধর্নার কর্মসূচি রেখেছেন। এরপর দফায় দফায় একাধিক কর্মসূচি রয়েছে শহর কলকাতায়, এবং আমরণ যে অনশন, সেই অনশনের কর্মসূচিও এমনকি রয়েছে তাদের সেই তালিকায়। তবে সবটাই পরে হবে। আপাতত তারা জোর দিচ্ছেন দিল্লির যন্তর মন্তরে এই ধর্নার কর্মসূচিতে, কারণ এরপরে তারা চাইছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে। তবে আপাতত কোন দিকে তাদের এই লড়াইটা যায় সেটাই এখন দেখার। বেঙ্গল আইন এখন এই পর্যন্তই। বাংলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই সন্ধ্যে 7টায় নজর রাখুন বেঙ্গল লাইনে। এরপর নেশন টাইম দেখুন পম্পির সঙ্গে।